এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যেখানে আছো ঈশ্বরকে পাই সুস্থ আছো। তো পুরো ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজ হলো রবিবার আর এখন ঘড়িতে ঠিক 9টা বাজতে 10 মিনিট বাকি। আজকে অনেকটা লেট হয়ে গেল। শীতের সকালে দেরি করে ঘুম থেকে উঠে আমি কিভাবে টাইমের মধ্যে কাজগুলো শেষ করি সেটা আজকে তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। দেখবে যেদিন একটু তাড়াতাড়ি উঠে যায় সেদিন দেখবে কাজগুলো যেন একরকমভাবে করি, আর যেদিন একটু লেট করে করি না তখন কাজের স্পিড যেন আরও বেড়ে যায়। সেই স্পিডে তো করতে লাগে, না হলে ঘড়ির কাঁটার সাথে তাল মিলিয়ে কি আর কাজগুলো করতে পারবো বলো? তো বড়মশাই কালকে আবার সবজি বাজার করে নিয়ে আসলো, আর তোমাদের দাদাভাই শরীরটাও ভালো না। ওই যে এখন ঠান্ডাতে ঘরে ঘরে দেখবে একটা সর্দি জ্বর কাশ এটাই হচ্ছে। তোমাদের দাদাভাইরও হয়েছে, কালকে যদিও ওষুধ খেয়েছে। তো কালকে রাত্রিবেলায় আসার সময় না আমার ঘরের জন্য ওই শুটকি মাছ ছিল না, শুটকি মাছ, তারপর কিছুটা সবজি এগুলো নিয়ে এসেছিলো। তো লাই পাতাটা কাটিং করে নিলাম, বলতে কুচি কুচি করে কাটিনি, মানে বেছে একটু পরিষ্কার করে নিলাম। সবগুলো পাতা তো ভালো না, তাই তো এইবারে বলের মধ্যে করে ভালো করে ধুয়ে নেব। কারণ আমার ঘরে শাক সবজি খাওয়া হলে দেখবে আমি বড় বলের মধ্যে নিয়ে ভালো করে এরকম 2-3 বার করে ধুই, না হলে যেন আমার ভালো লাগে না। আর এদিকে তোমাদের দাদাভাইয়ের জন্য বসিয়ে দিয়েছি গরম জল। তো আর একটু আগেই বসিয়েছিলাম, তো এখন আবার একটু পয়েন্টটা বাড়িয়ে দিয়েছি, না হলে হতে যাবে না। তাই তোমাদের দাদাভাই এদিকে চলে গেলো স্নানে, তো ওইদিকে ওকে গরম জলটা দিতে লাগবে। আর এদিকে চাল ধোয়া জলটা রেখে দিয়েছিলাম, ভাত তো আমার হয়ে গেল দেখলেই। আর চাল ধোয়া জলটা এবারে গাছের গোড়ায় গোড়ায় কিন্তু আমি দিয়ে দিচ্ছি। চাল ধোয়া জল, ডাল ধোয়া জল, ডিমের খোসা, সবজির যে খোসাগুলো হয় এগুলো কিন্তু গাছের জন্য খুবই ভালো। তো এগুলো এই যে এখন গাছের মধ্যে জলটা দিয়ে দিচ্ছি। এই যে দেখো স্প্রে করেও কিন্তু জলটা দিয়ে দেওয়া যায়। তো আমি আর স্প্রে করে দিলাম না, গাছের গোড়ায় কিন্তু দিয়ে দিয়েছি। বাইরেই যেন গাছগুলো পুরো সতেজ থাকে, ঘরের মধ্যে যেন অতটা সতেজ থাকতে চায় না। তবে আমি তো গাছপ্রেমী মানুষ, আমার আবার ঘরের মধ্যে কিছুদিন বাদে বাদে আমি কিন্তু গাছ নিয়ে সাজিয়ে গুছিয়ে রাখি। এখনও কিন্তু নিয়ে রেখেছি ঘরের মধ্যে। যখন দেখি আবার পাতাগুলো কীরকম হয়ে আসছে তখনই আবার বাইরে এনে আমি রেখে দিই। আর এই যে দেখো এখানে একটা মোসাম্বির গাছও লাগিয়েছি। তো যাক, ভাত তো আমার হয়ে গেছে। ভাত আগে হয়েছিল, সিটিটা দিয়ে গ্যাসটা অফ করেছিলাম। তো এখন জায়গা মতো নিয়ে রাখছি ভাতের জায়গায়। আর কালকে কিছুটা ভাত আছে হাঁড়ির মধ্যে একটুখানি, তো এটা রেখে দিয়েছি, পরে খাওয়ার সময় নিয়ে নেব। আর এদিকে দেখো আমি তো আর অত শাক কুচি করে কাটতে পারি না, আর এটা শুধু ফ্রাই করব। বেশি একটা কুচি না হলেও কোনো কিছু হবে না। এটার মধ্যে মশলাপাতি বলতে শুধু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ যাবে, আর হলুদ আর নুন, অতটুকুই। আর কোনো কিছু মশলাপাতি আমার এটার মধ্যে লাগবে না। এভাবেই ফ্রাইটা খেতে বেশ ভালো লাগে। এটা কিন্তু আমার বাপের বাড়ির রান্না বলতে পারো। আমি আমার বিয়ের আগে বাড়িতে এই রান্নাটা করে খেতাম। আমার বাবা খেতে চাইতো না, আমার মা আর আমি কিন্তু এটা প্রচণ্ড পরিমাণে ভালোবাসতাম। আর আমাদের খেতেও হয়ে থাকতো লাই পাতা, আর তো টাটকা বুঝতেই পারছো এনে রান্না করলে যে কী পরিমাণে একটা সেন্ট বেরোতো, কত যেটা দিয়ে খেয়েছি। তারপরে এখানে এসে এখন দেখি আমার শাশুড়ি মাও পছন্দ করে, তোমাদের দাদাভাইও পছন্দ করে এই খাবারটা, আমারও বেশ লাগে। তো এদিকে দেখো এবার এই যে এগুলোকে এরকমভাবে কুচি করে নিচ্ছি। বেশি তো আর কুচি লাগবে না, আর একটু বড় বড় করেও নেওয়া যেত, কোনো কিছু অসুবিধা নেই। তারপরেও আমি ছুরিটা দিয়ে কেটে নিচ্ছি। আর আমি তো শাক বেশি কুচি করতে পারি না, বটি দিয়ে তো একদমই কাটতে পারি না, তাই জন্য আমি এটা দিয়ে ছুরিটা দিয়ে কিন্তু কাটি। মাঝে মধ্যে যদি অসুবিধা হলে তখন বটি দিয়ে গিয়ে আমি কাটি। তো দেখো এদিকে কিন্তু আমার শাকগুলো কাটা হয়ে গেছে, আর তোমাদের দাদাভাইয়ের গরম জলটাও হয়ে গেছে। ওই দিকে দাঁড়িয়ে আছে গরম জলের জন্য। তো তোমাদের দাদাভাইকে এখন আমি এই যে গরম জলটা এখন দিয়ে দিলাম। এই যে দেখো, তো তোমার দাদাভাই স্নানে যাক, ততক্ষণে আমার লাই ভাতের শাকটাও কিন্তু হয়ে যাবে। তো ওই যে বললাম বেশিক্ষণ সময়ও লাগে না এটা হতে। তো এদিকে এখন সব কিছু দিয়ে হলুদ আর লবণটা দিয়ে না এটাকে কিন্তু আমি এখন ঢাকা দিয়ে দেবো। একটুখানি ওই ডাঁটাগুলো একটু সেদ্ধ হয়ে গেলে হবে। আর শাক জিনিস বুঝতেই পারো, একটা ঢাকা দিলেই যেন শাক পুরো সেদ্ধ হয়ে যায়। তো বড়টার মধ্যে এনে রাখলাম, কারণ আমার গ্যাসটা না কি হয়েছে ওইটা দিয়ে যেন আগুনটা উঠতেই চায় না। তো একবার একজন দাদাকে ডাক দিয়ে করা হয়েছিল এই গ্যাসটা ঠিক করানোর জন্য। বলছিল গ্যাসের ভিতরে যে পার্টসগুলো আছে এগুলো নাকি সবগুলো নাকি 2 নাম্বার, তার জন্য নাকি এটা যদি এখন আবার নতুন করে লাগাইও এটা দিয়ে কালি উঠবে, ভালো হবে না, পার্টসগুলো নাকি ভালো দিই না। তো অতটা তো আমরা চিনে জানে আনতে পারি না 2 নাম্বার কোনটা 1 নাম্বার কোনটা। গ্যাসের দরকার, গ্যাস নিয়ে এসেছি। তো আমার পরে একটা গ্যাস নিতেই লাগবে, আর এটা হয়েও গেছে অনেক বছর। তো যাক, ছোটোটা ঠিকই আছে, এটা বাড়িয়ে দিয়েছিল, এখন আগুনটা ঠিকঠাক হয়। বড়োটা বাড়ালে কি হয় কালি হয়ে যায় হাঁড়ি পাতিল। তো এই কালি করা আবার কে করবে বলো, গ্যাসের মধ্যে রান্না করে যদি অবস্থা হয়। তাই বললাম যে লাগবে না। আর এখন এটার মধ্যে বসাতে গেলে যেন কোনো কিছু হতেই চায় না। তো এদিকে দেখো কটোই এখন আবার তেলটা নিয়ে নিচ্ছি। তেলের ড্রাম কিন্তু আমার আলাদা করে ছিল, তো ওইগুলোর মধ্যে আমি তেলটা রাখি না, এটার মধ্যে কিন্তু আমি তেলটা রাখি। তো যাক, তেলটা তো নিয়ে নিলাম। নিয়ে এদিকে এবারে
এই জায়গাটা একটু পরিষ্কার করে নেব। আর তোমাদের দাদাভাই বলছে কতদিন আগে তো ইন্ডাকশানটা এখান থেকে তুলে নিয়েছিলাম, আমার বাসন কুসন গোছাতে গেলে অসুবিধা হয় বলে। তো ও আবার এখন বলছে এখন তো আবার গরম জল লাগবে। মাটির উনুন তো করলাম, কিন্তু সকালে এই সময়টাকেও যেন আমি পাই না যে উনুনের মধ্যে গরম জল করবো বা ইয়ে করবো, সেই সময়টা যেন আমার নেই। অথচ দেখো আগে কিন্তু একটা সময় উনুনের মধ্যেই গরম জলটা করতাম, এদিকে রান্নাবান্না করতাম। গত বছরেও করিনি, বলে না দিন দিন যেন মানুষের শরীরে যেন অলসতা বেশি ভর করে। অলসতার দোষ নেই, আমাদেরই দোষ, আমাদের জন্যই অলসতাটারও আমাদের শরীরে ভর করে। তো এদিকে দেখো এবারে এই যে মিচিবের উপরটাও মুছে নিচ্ছি, মুছে নিয়ে এবারে ইয়ে করব, এই মিচিবের উপরে কাপড়টা পেতে নিলাম, নিয়ে এখানে ভাবছি আমার যে মিক্সার গ্রাইন্ডারটা আছে এখানে রেখে দেবো, এটার উপরে মিক্সার গ্রাইন্ডারটা রেখে দেবো। তো এখানে যদি মিক্সার গ্রাইন্ডারটা রেখে দিই তাহলে উপরটা খালি থাকবে, মশলাদানিটা রেখে দিয়েছি উপরে। এবারে এই যে দেখো এবারে নিচের তাকগুলো মুছে পরিষ্কার করে নিচ্ছি। সকালবেলায় উঠে যে একটু চুল টুল আসলে একটু পরিপাটি হবো, সেটার জন্য সময় নেই, চুল আসলে যে একটু পরিপাটি হবো। তো সেই এবারে এই যে নিচের ইয়েগুলো মুছে নিচ্ছি, মুছে এবারে জায়গা মতো এই যে দেখো রেখে দিচ্ছি এই যে। তো এবার উপরটাও মুছে নেব, এগুলো তো মোছা হয়ে গেছে। তারপর এদিকে দেখো এই যে এখন স্টিলের একটু আমি ভালো করে মুছে পরিষ্কার করে দিচ্ছি। আর এদিকে এখন নিয়ে নেব ভাত, ভাতটা আমার জন্য নিয়ে নিলাম। এই যে দেখো শাক, সাথে নিয়েছি একটুখানি পেঁয়াজ, তো এটা দিয়ে আজকে খাওয়া দাওয়াটা করবো। তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, করে এই যে দেখো আবারও কিন্তু কাজে লেগে পড়েছি। তো এদিকে এই যে বালতিগুলোকে একটু মুছে দিচ্ছি, কারণ ওই যে বললাম ঘর ঝাড় দিলে গিয়ে ধুলোগুলো পড়ছে, তো তাই জন্য কিন্তু বালতিগুলোকে আমি মুছে দিয়েছি। বালতিগুলো মুছে দিয়ে এবার আমি এখন ফ্রিজটাকে মুছে পরিষ্কার করে নেব। এই যে দেখো এবারে ফ্রিজটাকে ভালো করে মুছে পরিষ্কার করে দেব। ওই যে খোলামেলা থাকে তো তাই জন্য ধুলোবালিটাও পড়ে, আর দুদিন বাদে বাদে প্রত্যেক দিনই করতে হয়। খোলামেলা জিনিস বুঝতেই পারো, এখন যদি ঝাড় দিই এখনই দেখবে আবার গিয়ে ধুলো পড়বে, তবে কিছু করার নেই, প্রত্যেক দিন তো আর আমার সম্ভব না ইয়ে মোছামাছি করে পরিষ্কার করা, আরও তো 4টা কাজ থাকে, তো সব কাজ তো আর একদিনে সামলানো আমার সম্ভব না, তো আমি তাই কিছু কিছু করে করি। তো এদিকে ফ্রিজটা মুছে নিয়েছি, নিয়ে চলে আসলাম এখন এই ঘরে, মানে বেডরুমে চলে আসলাম। এসে এদিকে দেখো এবারে পাপোশগুলোকে ভালো করে আমি ঝাড় দিয়ে নিচ্ছি। পাপোশগুলোর মধ্যে এতটা পরিমাণে বালি থাকে, এটাকে যদি কোনো একটা গাছ টাছের সাথে ভালো করে বাড়ি দিয়ে যদি বালুগুলো ফেলানো যেত তাহলে আরও ভালো ছিল। তো এদিকে এবারে দেখো এদিকে এখন এই ঝাড়ু দিয়ে নিচ্ছে। আর বারান্দার কতগুলো জিনিসপত্র ছিল এগুলো বের করা হয়েছে, এগুলো এই যে দেখো এখানে এখনও রাখা হয়েছে, তো এগুলো এখান থেকে ফেলে দেওয়া হবে। আর এদিকে আমি এখন এই যে বাইরেটাকে ঝাড় দিয়ে নেব। আর আমার হাউসকোটটাও বাইরে মেলে দিয়ে রাখলাম, হাউসকোটটাকে বাইরে মেলে দিয়ে তারপর ইয়ে করবো, এখন চলে যাবো স্নানে। কারণ আজকে দুপুরে রান্নাবান্না করিনি, সকালবেলায় শুধু লাই শাক যে দেখলে ওইটাই করেছি, ওটা দিয়ে সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুরের জন্য রান্নাবান্না করতে লাগবে। তবে আজকে একটু অন্যরকম করছি, বলেছিলাম সেদিন যে এরকমভাবে আর করবো না, আমি রেস্ট করতে পারি না, সেম অবস্থা কিন্তু আমার আজকেও হবে। আজকে দুপুরে রান্নাটা করিনি, মাঝখানে আবার মানে চেঞ্জ হয়ে গেল ইয়ে, তো সেই প্ল্যান চেঞ্জ হওয়াতে এখন আবার ভাবছি কি যে আমি স্নানটা করে এসে পুজোটা দিয়ে নিই। শীতের বেলা তো লিট করে স্নান করলে ঠান্ডাও লেগে যাবে, তোমাদের দাদাভাই এমনিতে ভুগছে, আর আমার যখন সত্যি হয় না বাপরে বাপ, আমার তো খাওয়া টাওয়া পুরো বন্ধ হয়ে যায়, কারণ আমার খেতে গেলে এত সমস্যা হয়। জানি না কবে আবার আমাকে ধরে বসবে, সেটাই আমার ভয় হয়। তো তাই ভাবলাম কি যে না আগে স্নানটা করে পুজোটা দিয়ে নিই, তাহলে পুজোটাও টাইমে হবে, আমার স্নানটাও হয়ে যাবে, আর রান্নাবান্না আস্তে ধীরে করতে পারবো, তাও একটা রান্না মানে যে কোনো একটা কোনো কিছু করব। তো সেটা ভেবে ওই কাজগুলো এখন করছি। তো এদিকে দেখো এবার এই জায়গাটা তো ঝাড় দিয়ে নিচ্ছি, এই যে আমার এই জায়গাটা ঝাড়ু দিয়ে নিলে বেশ, তাহলে বলতে পারো আমার কাজকর্ম কমপ্লিট। এবারে কিন্তু আমি টুক করে চলে যাব স্নান করতে, টুক করে স্নান করে এসে পড়লাম। এই যে দেখো এবারে কিন্তু এখন ঠাকুরের জায়গাটা মুছে নিচ্ছি, যেটা আমার নিত্যদিনের কাজ। স্নান করে এসে ঠাকুরের জায়গা মুছবো, তারপর বসবো পুজোটা দিতে। আর ঠাকুরের থালা বাসনগুলো মেজে নিয়ে আসলাম। এখন সন্ধ্যার পর কী হয়, ইচ্ছা আর করে না যে আমি ওই বাথরুমে গিয়ে বা ঠাকুরের থালা বাসনগুলো মেজে ঘষে আনি, তো এটা আর ইয়ে করি না, একদম পরের দিন পুজো দিতে এসেই থালা বাসনটা মেজে ঘষে রাখি। তো এই যে এবারে ঠাকুরের জায়গাটা মুছে নিচ্ছি। ও আরেকজন কমেন্ট করেছিলে আমি ঠাকুরের থালা বাসনগুলো কেন এই বাথরুমে গিয়ে মাজি, তো কি বলো তো, আমার তো আর আলাদা করে জায়গা নেই, বাথরুমের মধ্যেই আমি মাজা ঘষাটা করি। আর ওই যে মানে সিনট্যাক্সটা যেটার জলটা দিয়ে আমি ইয়ে করি, এটা কিন্তু আমার ঠাকুরের বাসন কুসন ধোয়ার জন্যই কিন্তু করা হয়েছে। মাঝে মধ্যে গরমকাল আসলে আমরা এটা জল দিয়ে স্নান করি বালতির মধ্যে করে নিয়ে, তো তাই জন্য আমার বাথরুমের মধ্যে না বাসনগুলো ধুতে হয়, আলাদা করার যেহেতু জায়গা নেই। আর দেখো ঘরে মোম শেষ হয়ে গিয়েছিলো, দুদিন যাবৎ মোমের কথা বলতে আমি ভুলে যাই, তো তোমাদের দাদাভাই আবার মোমটা নিয়ে আসলো কালকেই। তো এই যে এখন আমি পুজোটা দিয়ে নিলাম, পুজোটা দিয়ে এদিকে চলে আসলাম, এখন ইয়েটা করব,
এই মুখে একটু ক্রিম লাগিয়ে নেবো, শীতকাল তো শরীর মুখ যেন চটচট করে, একটু ক্রিম না লাগালেও যেন শান্তি পাওয়া যায় না, তো তাই জন্য ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। এবারে লিকুইড সিঁদুরটা পরবো। কদিন যে কী বাতিক হয়েছিল, গুঁড়ো সিঁদুরটা পরতাম, এখন আবার 2 দিন যাবত আমি ওই লিকুইড সিঁদুরটা পরছি। এখন আবার কদিন যাবত গুঁড়ো সিঁদুরের মানে যেন নেই, তবে গুঁড়ো সিঁদুর পরতে কিন্তু আমি খুব ভালোবাসি। আর জানো তো এখন যে বয়সটা দিচ্ছি, আমি তো সন্ধ্যার পর বয়সটা দিচ্ছি, যাবো আবার ছাদে, কিন্তু মাথাটা আমার এত পরিমাণে যন্ত্রণা করছে, ভালো লাগছে না মাথা যন্ত্রণার জন্য। চশমাটা পরে রাখলাম, এই 2 দিন বাদে বাদে এই এক সমস্যা, মাথা যন্ত্রণা এটা একদম হয়েই থাকে। তো ওদিকে দেখো এবারে শরীরে একটু তেল দিয়ে নিচ্ছি, বললাম না হাত পা একদম চটচট করে তেল না দিলে, তাই জন্য কিন্তু শরীরে একটু তেল দিয়ে নিচ্ছি। এবার কী বলতো, গরমকালে কিন্তু তেলটা ইউজ করি না। আমার বাবাকে দেখি, আমার বোনকে দেখি, ওরা শীত গরম 12 মাসে ওদের শরীরে তেল দিতে লাগবে, আর আমার মা আর আমি কী করতাম, শুধু শীতকালে আমরা তেলটা পরি। আমার তো গরমকালে গরমের মধ্যে তেল দিয়ে আমি থাকতেই পারবো না, কিন্তু ওদের নাকি তেল ছাড়া অসহ্য লাগে। তো যার যেটা অভ্যাস, তো সবসময় দেখি ওরা তেল দিত। তো যাক, তেল দিয়ে এদিকে চলে আসলাম রান্না করে। এসেই তো পেঁয়াজ কাটতে বসে দেখো আমার অবস্থা। পেঁয়াজগুলো আগে ছাড়িয়ে নিয়েছি খোসাগুলো, তারপর পেঁয়াজগুলোকে ধুয়ে একবারে ভালো করে কুচি করে নিচ্ছি। বটিটা দেখুন দাঁতটা একটু কমলো, বাপরে বাপ, ফার্স্ট দিন তো আমার কাটতে গিয়ে, দ্বিতীয় দিন মনে হয় এরকম হাতি কেটে ফেলেছিলাম, কি অবস্থা হয়েছিল। যাক, আজকে তো পেঁয়াজগুলো মানে কাটছি, যতটা অসুবিধা হচ্ছে না। তো যাক, এবারে এখন পেঁয়াজ টেস্ট কেটে নিচ্ছে। আর আজকে এখন এই পেঁয়াজগুলো কাটতে বসে মনে হচ্ছে এখন যদি একটু রেস্ট করতে পারতাম, কেন আমি আগে রান্নাটা শেষ করে ফেলিনি, এরকমটা মনে হচ্ছে। কী বলো তো, আমার তো সবসময় একটা অভ্যাস, মানে আগে রান্নাবান্না করে তারপর গিয়ে আমি স্নান টান করেছে পুজো দিয়ে রেস্ট করি, তো একদম তো অন্যরকম হয়ে যাচ্ছে, সেই রেস্টের আর যেন সময় পাচ্ছি না। অনেকে দেখো এইভাবে কিন্তু অনেকে কাজকর্ম করে সংসারের, কিন্তু যাদের তো একটা অভ্যাস হয়ে গেছে, আমার তো সেই অভ্যাসটা নেই, তাই আমার এরকমটা লাগছে। তো এদিকে দেখো খোসাগুলোকে এখন ডাস্টবিনের মধ্যে ফেলে দিলাম। এখন বাজে 1:53, 2টা বাজতে চললো। আর এদিকে পেঁয়াজ কেটে দেখো আমার চোখের কি অবস্থা, চোখ দিয়ে যেন আমি তাকাতে পারছি না, চোখ জ্বালা করছে। আজকে যেহেতু সকালবেলায় রান্না, শুধু সকালের রান্না হয়েছে, দুপুরে রান্না হয়নি, তো ওই যে স্নান টান করে পুজো দিয়ে এসে এখন গিয়ে আমি এখন রান্না বসাবো। একদিকে সকালবেলায় রান্না বান্না শেষ করে নিলে না ভালো, এই সময়টার মধ্যে আমি একটু রেস্ট করতে পারি, কিন্তু আজকে তো আর রেস্ট হচ্ছে না। ওই এখন গিয়ে শুটকি মাছের ভর্তা বানাবো, কারণ তোমাদের দাদা বের হয়েছিল সর্দি, তো ওষুধ তো খেয়েছে, সর্দি হলে দেখবে মুখের যেন রুচিটা থাকে না, শরীর হাত পা ব্যথা সর্দি, তো বলছিল শুটকি মাছ ভর্তা খাওয়ার জন্য, তো তার জন্য কিন্তু শুটকি মাছটা ভর্তা বানাবো। এদিকে কালকে আবার ডিমের তরকারিও আছে, কারণ রাত্রিবেলায় কালকে রুটি আর আলু ভাজি করেছিলাম, তো 1 পিস ডিমও আছে। তোমাদের দাদা ভাই খেয়েছিল ডিম, আমি খাইনি, আমি শুধু আলু ভাজি দিয়ে খেয়েছিলাম। তো এখন ডিম আর ওই যে শুটকি মাছের ভর্তা, তোমাদের দাদা ভাইকে বলবো ডিমটা খেয়ে নিতে, আমার যেন ভালো লাগছে না খেতে। সকালের দিকে কাজ করে নিলে ভালো, এই টাইমের মধ্যে আমি মোবাইলে ভিডিওর কাজ করতে পারি, কিন্তু আজকে ওই যে ভিডিওর কাজ যেন মানে সময় পাচ্ছি না, এখন রান্না বসাতে লাগবে। বলে না সবসময় আমি যে রুটিনে চলে এসেছি, হঠাৎ করে রুটিন চেঞ্জ করলে যেন আমার অসুবিধা হয়ে যায়। আর এদিকে তো পেঁয়াজ কেটে আমার অবস্থা খারাপ। তো চলো এবারে রান্নাটা বসাই। শুধু একটা ইয়েই করবো, রাত্রিবেলায় কোনো কিছু লাগলে করা যাবে, এখন আর বেশি করতে পারবো না। আর মনে হচ্ছে মাথা যন্ত্রণা হবে, মাথাটা কীরকম জানি করছে, না উঠলে তো ভালো, না হলে আমি একদম সহ্য করতে পারি না। শুটকি মাছের ভর্তা তো বসিয়ে দিলাম। আর এদিকে দেখো এই কলকেটটা আর এই ব্রাশটা এনেছে 250 টাকা দিয়ে। আমার দাঁতের মাড়িটা কী হয় বলো তো, ফুলে ফুলে থাকে। একবার তো আমি গত বছরের বাবার বাড়িতে গিয়ে হঠাৎ করে আমার দাঁত ব্যথা শুরু হয়, এই ফার্স্ট আমার জীবনে। তারপর তো কি মানে বুঝে উঠতে পারছি না, তারপর তো অনেক কিছু বাবু ওষুধ এনে দিয়েছিল, গার্গল করার জন্য একটা ওষুধ এনে দিয়েছিল, এটা এখনও আমার ঘরে আছে। তো সেটা করে তারপর বাড়িতে আসো, মানে এরকম ব্যথাটা উঠিনি, কিন্তু হালকা হালকা ব্যথা করতো, তো দেখতাম দাঁতের মাড়িটা না ফুলে ফুলে থাকতো। তো সেই তোমার দাদা ভাই মাঝখানে একবার একটা কলকেট এনে দিয়েছিল, এটা দিয়ে কাজ হয়নি, তো এখন আবার নতুন করে একটা কলকেট আর এই ব্রাশটা, এই দুইটা নাকি 250 টাকা নিয়েছে। বলছে এই মানে এই ইয়েটা দিয়ে করলে নাকি মানে মুখটা ধুলে নাকি দাঁতের মাড়ির যে ইয়েটা, এটা নাকি মানে সেরে যাবে, আর হবে না। তো দেখা যাক এখন কি হয়। 250 টাকা দিয়ে আনলো, বাপরে বাবা, আমার শুনি কীরকম লাগলো। তো এদিকে দেখো শুটকি মাছের ভর্তা তো বসিয়ে দিলাম। আর মুখে দাঁতে কোনো কিছু হলে না খেতে গেলে দেখবো অনেক সমস্যা হয়ে যায়, ওই ব্যথা ব্যথা লাগে, যার জন্য আমি কিন্তু পানটা মাঝে মধ্যে খাই। আমার যেন মনে হয় পানটা খেলে না দাঁত ব্যথাটা যেন মানে একটু কম থাকে। তো অনেকে এরকম শুনলে মনে করবে দাঁতের মধ্যে পোকা আছে কিনা, পোকার কিন্তু কোনো ইয়ে নেই, ওই যে একবার ব্যথা উঠেছিল এটা, আর না হলে এখন খেতে গেলে হালকা হালকা ব্যথা হয়, ওই মাড়িটা না একদম ফুলে থাকে তাই। আর দেখো সেদিন আমার বান্ধবী এসেছিলো, মিষ্টি এনেছিল, আমিও মিষ্টি এনেছিলাম, ওরাও আবার মিষ্টি এনেছিল, সেই মিষ্টি কতগুলো ঘরে জমেছে। তো এখন একটা খেলাম। আর তোমাদের দাদাভাই আসলো আবার দুপুরে খাওয়া দাওয়া করতে, আমার রান্না করতে করতে তোমাদের দাদাভাইও এই কিছুক্ষণ বাদে চলে আসলো। তারপর
খাওয়া দাওয়া হলো। আর ও আবার ডিম নিয়ে আসলো, এখন তো শীতকাল তাই জন্য ডিমটা একটু বেশি করে নিয়ে আসলো। এমনিতে না হলে আমার ঘরে কিন্তু মানে ডিম অতগুলো একসাথে আনা হয় না, তো শীতকাল বলে বলছে ডিম নষ্ট হবে না, তাই জন্য কিন্তু একসাথে এতগুলো ডিম নিয়ে আসলো। তো এগুলো তো আমার ওই যে একটা রাখার বক্স আছে, এই বক্সের মধ্যে মনে হচ্ছে না জায়গা হবে সবগুলো, 4-5টা মনে হইয়া থাকবে। ওইটা তো 2 ডজনের 24টা ডিমের, এখানে মনে হয় 30টা মতো আছে। তো দেখা যাক কি হয়। তো ওইদিকে ডিমগুলো রাখছি, আর আমাকে আমার ডিমের রাখার এটার মধ্যে না, পাত্রটার মধ্যে আমার ওই যে মুরগির ডিম রাখা ছিল কয়েকটা, তো এগুলোকে এখন আলাদা করে জায়গার মধ্যে রাখতে রাখবে, আর এই ডিমগুলোকে এখন বক্সের মধ্যে রেখে দেবো। এই যে দেখো, এই বক্সটা কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছিলাম, বেশ ভালো জানো তো বক্সটা, ততগুলো ডিম রাখা যায়। আর আমার ফ্রিজে ডিম রাখার তো কোনো রেক টেক দেয়নি, আমার অসুবিধা হয়ে যায় ডিম টিম আনলো, আর এতগুলো ডিম তো একসাথে জায়গাও হবে না। ফার্স্টে উপরে এটা নিচে ছিল, আর ডিম রাখতে গিয়ে 3টা ডিম ফেটে গিয়েছে বক্সটা লাগাতে গিয়ে। তো যাক, এখন আবার এটাকে চেঞ্জ করে উপরে তুললাম, তাই জন্য এখন দেখি আবার না ভাঙেনি, একদম ঠিকঠাকই আছে। আমি ঠিকঠাক করে দেখছিলাম। তো বাদ বাকি ডিমগুলো এবার উপরে সাজিয়ে নিয়েছি, এবার এখন মুখটা লাগিয়ে নেব। দেখো এরকম অতগুলো ডিম একসাথে দেখার জন্য বেশ ভালো লাগছে, কতগুলো ডিম হলো একসাথে। তো আমার কিন্তু বেশ অনেক দিন চলে যাবে, একসাথে এরকম আনা হয়েছে তো। আর ডিমটা তো করে বেশি যে খাই এরকমও না, ওই মাঝে মধ্যে ডিমের কারি টারি করলে করি, বা তোমাদের দাদাভাই ডিম অমলেট খেতে পছন্দ করে। আর ওই যে বললাম শীতকাল বলে আনা হয়েছে। আর এদিকে দেখো, এখানে 4টা ডিমের মতো ফেটে গিয়েছে, আরেকটা ডিম ভালোই ছিল, জায়গা হচ্ছে না, তাই এখানে রেখে দিয়েছি। তো এদিকে বিকেলের কাজকর্ম তো কমপ্লিট, এখন ঘর টর ঝাড় দেবো। তো তার আগে এদিকে এখন ওই যে ডিমের পাতাগুলো, এগুলোকে ফেলে দেবো না, এগুলো কিন্তু মশা তাড়ানোর জন্য আবার খুব ভালো, এগুলো জ্বালিয়ে দিলে মশাটা থাকে না। ওই যে বারান্দা পেটিটা ছিল, এটার মধ্যে এখন এটা রেখে দিচ্ছি। আমি যদি মাটির উনুনে রান্না টান্না করি, তো কোনো কিছু হলে এটার মধ্যে আমি মানে রাখতে পারবো কোনো কিছু, তো তাই জন্য এটা কিন্তু এখানেই রেখে দিচ্ছি। আর এই যে দেখো ডিমের এগুলো রেখে দিলাম। তো যাই হোক, এদিকে এখন ঘর টর ঝাড় দেবো, আর আজকের ব্লগটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ছোটোবেলায় এইগুলো দেখতে যে কী পছন্দ করতাম গো, একদম যখনই দেখতাম ছুটে চলে যেতাম, একজন ডাক দিলে আরেকজনের পিছনে গিয়ে এই আকাশবাণীখানি শুধু চেয়ে থাকতাম, এতটা ভালো লাগতো। দেখো কি ভালো লাগতো, ছোটোবেলার কথা মনে পড়ে গেল, তাই তোমার